যজ্ঞের জঙ্গলে। লেখক ধীরেন্দ্রলাল ধর। খবরের কাগজে ছাপা হয়েছিল একটি খবর, 1000 টাকা পুরস্কার, আসামের সর্পদেবতা। গৌহাটির একখানি আসামি পত্রিকায় সম্প্রতি একটি রোমাঞ্চকর কাহিনী বাহির হইয়াছে। জনৈক বনরক্ষক সাহেবের একজন মুসলমান খানসামা ও একটি নাগা ভৃত্য ছিল। দুজনে বন্ধুত্ব ছিল খুব। একদিন বিকালে দুইজনে বেড়াইতে বাহির হইয়া বনের পথে ঘুরিতে ঘুরিতে অনেক দূর চলিয়া যায়। ফিরিয়া আসিবার সময় তাহারা পথ হারাইয়া ফেলে। ফলে অনেক ঘুরিয়া ঘুরিয়া ঠিক পথ খুঁজিয়া পাইবার আগেই সন্ধ্যা ঘনাইয়া আসে। আসামের জঙ্গলে রাত্রে হাতি ও চিতাবাঘের ভয় আছে। তার উপর সেদিন আবার অমাবস্যা। জ্যোৎস্নার আলোয় যে পথ খুঁজিয়া লইবার সুবিধা হইবে তাহাও নাই। সবদিক আলোচনা করিয়া শেষে দুইজনে একটি গাছে উঠিয়া বসিয়া থাকিবার মতলব করিতেছে। এমন সময় সহসা কোথা হইতে কয়েকজন লোক অতর্কিতে অন্ধকার গাছের আড়াল হইতে বাহির হইয়া তাহাদের আক্রমণ করিল। এমনভাবে আক্রান্ত হইবার জন্য তাহারা মোটেই প্রস্তুত ছিল না। হাতে তাহাদের একগাছি করিয়া শুধু লাঠি ছিল। শত্রুরা অত্যন্ত সহজে তাহাদের বাঁধিয়া ফেলিল। খানসামাকে বাঁধিয়া রাখিয়া নাগা চাকরটিকে তাহারা একটু তফাতে লইয়া গিয়া টাঙ্কি দিয়া তাহার নাক কাটিয়া ফেলিল। যন্ত্রণায় চাকরটি যখন আর্তনাদ করিতেছে, সেই সময় তাহার নাকের ক্ষতস্থানের উপর একটি বোতলের মুখ চাপিয়া ধরিল। বোতলটি রক্তে ভরিয়া গেলে লোকটিকে ফেলিয়া রাখিয়া তাহারা চলিয়া গেল। চাকরটি তখন বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে ঠিক বোঝা গেল না। খানসামাটি এতক্ষণ শুধু সুযোগের প্রতীক্ষা করিতেছিল। লোকগুলির মশালের আলো অন্ধকারে গাছের আড়ালে অদৃশ্য হইয়া যাইতেই দাঁত দিয়া সে হাতের বাঁধন চিবাইয়া ছিঁড়িয়া ফেলিবার চেষ্টা করিল। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করিয়াও যখন কোনো ফল হইল না, তখন গড়াইতে গড়াইতে একদিকে খানিকটা সরিয়া গিয়া পাহাড়ের গায়ে একটা পাথরের খাঁজ খুঁজিয়া লইয়া তাহাতে ঘষিয়া ঘষিয়া সে হাতের বাঁধন কাটিয়া ফেলিল। তারপর পায়ের বাঁধন খুলিতে আর কতক্ষণ লাগে। বন্ধন মুক্ত হইয়া সে তাহার বন্ধুর কাছে ছুটিয়া আসিল। বন্ধুর দেহ তখন হিম শীতল হইয়া গিয়াছে। বাঁচিয়া আছে কি মরিয়া গিয়াছে বুঝিবার উপায় নাই। কোনো উপায় না দেখিয়া বন্ধুর দেহ কাঁধের উপর তুলিয়া লইয়া যেদিকে শত্রুরা গিয়াছে সেই দিকেই চলিল। যাইতে বিশেষ কষ্ট হয় নাই। খানিকটা আসিয়াই পায়ে চলা একটা মেঠো পথ পাইল। সেই পথ দিয়া প্রায় আধ ঘণ্টা অগ্রসর হইবার পর বনের মাঝেই সে একটু ফাঁকা জায়গায় আসিয়া পড়িল। অন্ধকারে ভালো করিয়া নজর করিয়া দেখিল একটা ছোট গ্রামের মধ্যে সে আসিয়া পড়িয়াছে। একটি মানুষকে কাঁধে বহিয়া আনিবার জন্য পরিশ্রম তাহার বড় কম হয় নাই। সারা দেহ ঘামে ভিজিয়া গিয়াছে, তৃষ্ণাও পাইয়াছিল খুব। অথচ কাহারও দরজায় ধাক্কা দিয়া যে আশ্রয় চাহিবে সেটুকু সাহসও তাহার ছিল না। যাহারা তাহার বন্ধুটিকে খুন করিবার উপক্রম করিয়াছিল, সেই বাড়িটা যদি তাহাদের কাহারও হয়, তাহা হইলে তো আর রক্ষা নাই। অনেক ভাবিয়া চিন্তিয়া শেষে একটা গাছতলায় কাঁধের বোঝা নামাইয়া সেখানে বসিয়া খানিক্ষণ বিশ্রাম করিয়া লওয়াই সে স্থির করিল। দরকার কি অজানা অচেনা জায়গায় কাহাকেও ডাকাডাকি করিয়া? বসিয়া বসিয়া ঘুম পাইতেছিল। মাঝে মাঝে একবার চাকরটিকে নাড়িয়া চাড়িয়া দেখিতেছিল তখনও তাহার জ্ঞান হইয়াছে কিনা। কিন্তু জ্ঞান হওয়া তো দূরের কথা, লোকটি সেই যে হিমশীতল হইয়া পড়িয়া আছে, দেহে এখনো পর্যন্ত একটু উত্তাপও দেখা দেয় নাই। লোকটি কি তবে সত্যই মরিয়া গেল নাকি? খানসামার গা ছমছম করিতে লাগিল। সর্বনাশ! একটি মরার পাশে বসিয়া বসিয়া এই অমাবস্যার রাত্রি কাটাইতে হইবে। কিন্তু সত্যই ও মরিয়াছে কিনা তাহার সন্দেহ হইল। নিঃশ্বাস বহিতেছে কিনা নাকে হাত দিয়া যে দেখিবে তাহার উপায় নাই। নাকটাই তো কাটিয়া লইয়া গিয়াছে। খানসামা 7-5 ভাবিতে ভাবিতে ঝিমাইতেছিল। সহসা মুখের উপর একটা আলো আসিয়া পড়িতেই সে চমকিয়া উঠিল। তাকাইয়া দেখে ওদিকের একখানি ঘরের একটি জানালা খুলিয়া গিয়া বাহিরে আলো আসিয়া পড়িয়াছে। এত রাত্রে
জংলি খাসিয়ারা আলো জ্বালিয়া করিতেছে কি? যাক, উহাদের কাছে আশ্রয় চাহিলে হয়তো পাওয়া যাইবে, এই ভাবিয়া খানসামা ধীরে ধীরে উঠিয়া নিঃশব্দে জানালার পাশে গিয়া দাঁড়াইল। ভিতরের বাসিন্দারা কি সব করিতেছে একবার দেখিয়া লইতে হইবে তো। কিন্তু ভিতরের ব্যাপার দেখিয়া তাহার বুকের রক্ত হিম হইয়া গেল। দেখিল ঘরের মধ্যে উপবিদধারী একজন ব্রাহ্মণ একটি দীর্ঘ কালো সাপের গায়ে ধীরে ধীরে হাত বুলাইতেছে। সাপটা ফনা উঁচু করিয়া আনন্দে এদিক ওদিক দুলিতেছে। ক্রমেই যেন সাপটা একটু একটু করিয়া ফুলিয়া উঠিতেছে বলিয়া মনে হইতেছে। তাহার নিঃশ্বাসের ফোঁস ফোঁস শব্দ ক্রমে যেন গর্জনের মতো শোনাইতে লাগিল। শেষে কতক্ষণ পরে বাঁ হাতের কাছে যে বোতলটি এতক্ষণ ধরিয়াছিল ব্রাহ্মণ, সেটি সাপের মুখের কাছে ধরিল। সঙ্গে সঙ্গে সাপটি বোতলের মধ্যে মুখ ঢুকাইয়া দিয়া কি যেন খাইতে লাগিল। কি খাইতেছিল খানসামা তখনও বোঝে নাই। বুঝিল সাপটি মুখ বাহির করিলে সাপটির মুখের অর্ধেক তখন রক্তে লাল হইয়া আছে। সাপটা তাহা হইলে এতক্ষণ রক্তপান করিতেছিল। খানসামাটির এবার মনে পড়িল তাহার বন্ধুর নাক কাটিয়া ঐরূপ একটা বোতলে করিয়াই তো উহারা রক্ত সংগ্রহ করিয়া আনিয়াছিল। এই রক্ত কি তবে সেই রক্ত? খানসামার মনে হইতে লাগিল হাঁটু দুটি যেন ঠকঠক করিয়া পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি লাগিতেছে। দেহের ভার সহিবার ক্ষমতা বুঝিয়ার পা দুটিতে আর নাই। কিন্তু এখন এতটুকু শব্দ হইলেই বিপদ, জীবন মরণ সমস্যা। কোনো রকমে প্রাণপণ চেষ্টা করিয়া সে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। ওদিকে তখন বিড়বিড় করিয়া মন্ত্র পড়িতে পড়িতে ব্রাহ্মণ সাপটির কপালে সিন্দুর অথবা রক্ত চন্দন লেপিয়া দিতেছিল। দেখিতে দেখিতে মন্ত্রের জোরেই হোক বা কোনো ঔষধের গুণেই হোক, সাপটি ক্রমে ক্রমে ক্ষীণ হইতে ক্ষীণতর হইতে লাগিল। শেষে ক্ষীণতম হইয়া একটা সরু দড়ির মতো হইয়া পাশের একটা ছোট টিনের কৌটোর মধ্যে গিয়া ঢুকিল। অত বড় একটা সাপ যে একটা এতটুকু কৌটার মধ্যে থাকিতে পারে, প্রত্যক্ষ না দেখিলে কেহ তাহা বিশ্বাস করিবে না, করিতে পারিবে না। কৌটাটি তুলিয়া রাখিয়া এদিকে আসিয়া ব্রাহ্মণ জানালা বন্ধ করিয়া দিবার আগেই নিঃশব্দে খানসামা সরিয়া পড়িল। কি করিয়া যে সেই অসহায় অবস্থায় অন্ধকারে জঙ্গলের বুকে তাহার রাত্রি কাটিল তাহা সেই জানে। ভোরের আলো ফুটিয়া উঠিবার সঙ্গে সঙ্গে সে একবার বন্ধুকে ভালো করিয়া দেখিল সে বহুক্ষণ মরিয়া গিয়াছে। তখন কাছাকাছি একটা সর্বোচ্চ গাছে উঠিয়া সে পথ ঠিক করিয়া লইল। তারপর কাঁধে বন্ধুর মৃতদেহ লইয়া সে চলিল সাহেবের আস্তানার উদ্দেশ্যে। বনরক্ষক সাহেব সব শুনিয়া সেই রাত্রেই লোকজন লইয়া সেই গ্রাম ঘিরিয়া ফেলিয়া সর্প সমেত সপরিবারে ব্রাহ্মণকে গ্রেপ্তার করিলেন। আদালতে বিচার চলিতেছে। ব্রাহ্মণ তাহার দোষ স্বীকার করিয়াছে। বিচারপতি এখনো রায় দেন নাই। স্বীকারোক্তিতে ব্রাহ্মণ বলিয়াছে যে ইহা শুধু তাহার একার ঘটনা নয়, পাহাড়ি ব্রাহ্মণদের মধ্যে এই ধরনের সর্প পূজা বহুদিন হইতে চলিয়া আসিতেছে। প্রতি অমাবস্যায় একটি করিয়া নাগার রক্ত সর্পদেবতাকে পান করাইতে হয়। এই জন্যই নাগারা বিশেষ প্রয়োজনেও সন্ধ্যার পর বাড়ির বাহির হইতে চায় না। পুলিশ কর্তৃপক্ষ এ বিষয়ে ভালো করিয়া অনুসন্ধান করিলে বহু গ্রামেই এই ধরনের সর্পদেবতার সন্ধান পাইবেন। তবে অনুসন্ধান গোপনে করিতে হইবে, কেননা নাগারা এই সর্পপূজক ব্রাহ্মণদের মন্ত্রতন্ত্রকে অত্যন্ত ভয় করে। বেশি কথা বলিতে কি, সর্পদেবতার পূজার জন্য নিজেদের আত্মীয়ের বিনাশ ঘটিলেও ভয়ে তাহারা পুলিশকে জানাইতে চাহে না। এই ধরনের নরহত্যাকে বন্ধ করিবার জন্য পুলিশ কর্তৃপক্ষ 1000 টাকা পুরস্কার ঘোষণা করিয়াছেন। যিনি সর্পসহ একজন সর্পপূজককে ধরিয়া দিতে পারিবেন তাহাকেই 1000 টাকা পুরস্কার দেওয়া হইবে। কিন্তু বড়ই দুঃখের কথা, আজ পর্যন্ত একজন লোকও পুরস্কার লইতে অগ্রসর হয় নাই। অসমীয়ারা কি তাহলে জানিয়া শুনিয়াও এই কুপ্রথাকে সমর্থন করিতে চায়? খবরটা পড়েই সরোজ লাফিয়ে উঠল, বলল, বিনয়দা, এতদিনে করবার মতো একটা কাজ পেয়েছি, আমি আসাম যাব। কি কাজ? সকলে অবাক হয়ে মুখের পানে তাকালো। কাগজের খবরটা তখনও কেউ পড়েনি। আর শুনুন তবে কি কাজ। সরোজ খবরটা পড়ে শোনাল। সনি বলল,
1000 টাকার জন্য কি শেষে আসামের জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবেন? 1000 টাকাটাই শুধু দেখলে কেমন অ্যাডভেঞ্চার হবে বলো দেখি। বসে বসে চা খেয়ে খবরের কাগজ পড়ে আর এই বায়োস্কোপ দেখে বুড়ো হয়ে গেছি। হ্যাঁ, বেঁচে আছি কি মরে গেছি তা বুঝতে পারি না। বিনয়বাবু বললেন, ঠিক কথা, আমিও যাব তোমার সঙ্গে। এমনভাবে বেঁচে থাকতে ইচ্ছা করে না। হ্যাঁ, সনি বলল, আমিও যাব। ডেভিড বলল, ওয়াই নট আই। বিনয়বাবু বললেন, না না, সকলে যাবার দরকার নাই। সনির কলেজ আছে, তার উপর সামনেই পরীক্ষা। ডেভিডের চাকরি ছেড়ে যাবার দরকার নেই। যাব আমি আর সরোজ। বিনয়বাবুর কথার ওপর আর কেহ কথা বলে না। তথাপি ডেভিড বলল, কিন্তু আপনারা যদি বিপদে পড়েন, যদি সত্যি কোনো বিপদে পড়ি তখন তোমাদের টেলিগ্রাম করব, তোমরা যেও। আর যদি টেলিগ্রাম করার কোনো উপায় না থাকে, লোক দিয়ে খবর পাঠাবো শহরে। সে ঠিক ব্যবস্থা করব, তোমরা ভেবো না। আফ্রিকার নিবিড় জঙ্গলে মানুষ খেকোদের মধ্যে যে লোক স্বচ্ছন্দে দিনের পর দিন কাটিয়ে এসেছে, সে কি আর আসামের জঙ্গলে ভয় পাবে? এই কথার পর আর কিছুই বলা চলে না। কথায় আছে, শুভস্য শীঘ্রম। বিনয়বাবু আর সরোজ আর দেরি করতে পারল না। সেই দিনই লটবহর নিয়ে ট্রেনে চেপে বসল। কামরূপ চমৎকার জায়গা। পাহাড়টির বুকে অত্যন্ত সাধারণ একটি মন্দিরকে ঘিরে ছোট একটা শহর গড়ে উঠেছে। উঁচু নিচু পথের পাশে উপরে ও নিচে বাড়ির সারি, আশ্রম আর পার্বত্য গাছ। শেষে ঘন জঙ্গলের মধ্য দিয়ে পথটি কোথায় নিরুদ্দেশের সন্ধানে ছুটে গিয়েছে। মাঝে মাঝে সেই পথ দিয়ে 2-4 পাহাড়িয়াকে আসতে কি যেতে দেখা যায়। বোঝা যায় জঙ্গলের ভিতরে পথটি বেঁচে আছে। 2 বন্ধুতে এখানে এসে উঠেছে। সরোজের ইচ্ছা এইখান থেকেই খোঁজ খবর নিয়ে বের হবে। বিনয়বাবু তাতে আপত্তি করেননি। প্রথমে কয়েকদিন তো কোনো সুবিধা হলো না। পুলিশের কাছ থেকে তো আর সন্ধান পাওয়া যাবে না। তারা জানলে তো নিজেরাই একটা কিছু ব্যবস্থা করত। সন্ধান নিতে হবে এদেশি জঙ্গলিদের কাছ থেকে, তাও সহসা কেউ বলবে না। আলাপ জমাতে হবে, বকশিস দিয়ে বশ করতে হবে। সরোজ আর বিনয়বাবু তেমনি একজন লোকের সন্ধান করছিলেন। সহসা অপ্রত্যাশিতভাবে একদিন একজন লোকের সন্ধান মিলে গেল। বিকেলবেলা 2 বন্ধুতে পাহাড়ের এক কিনারায় বসে দূরের পানে তাকিয়েছিলেন। দূরে ব্রহ্মপুত্র একে বেঁকে সোনালি সূর্যের আলো গায়ে মেখে অশ্রান্ত গতিতে পাহাড়ের কোল ঘেঁষে ছুটে চলেছে। চারিপাশে যত দূর দৃষ্টি চলে কেবল পাহাড়ের সারি। নরম মাটির বুকে কঠিন পাথর জন্মেছে। জগতের বেদনা ও অত্যাচার সয়ে সয়ে আর সইতে না পেরে মাটিও বুঝি পাথর হয়ে গেছে। মাথা তুলে দাঁড়িয়েছে। জগতের অন্যায়কে বুঝি সে শাসন করতে চায়। আবার সেই কঠিন পাথরের বুকেও রসের সন্ধান নিয়ে ঘাস জন্মেছে। গাছের সারি হাওয়ার দোলায় মাথা দুলিয়ে, শাখা কাঁপিয়ে, পাতার মর্মর ধ্বনি তুলে জঙ্গল সৃষ্টি করেছে। তারই পাশে পাশে চোখে পড়ছে 2-5খানি কুড়ে ঘর আর খানিক শ্যামল ধূসর ক্ষেত। কার্পেটের উপর বোনা ছবির মতো সেই দৃশ্যকে দুপাশে রেখে হুইসেল বাজিয়ে মাঝে মাঝে অজগর সাপের নিঃশ্বাসের মতো ধোঁয়া ছাড়তে ছাড়তে একে বেঁকে একখানি ট্রেন ছুটে চলছে। বিরাট স্তব্ধতার মাঝে একবার বিরাম ঘটছে। একদিকে প্রকৃতির সুদৃশ্য অখণ্ড স্তব্ধতা, আর একদিকে মানুষের হাতে গড়া ফুঁসে ওঠা গর্জিত রেলগাড়ি। দেখতে ভালোই লাগে, চোখ ফিরাতে ইচ্ছা করে না। এদিকে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসে। বিনয়বাবু বললেন, দেখো সরোজ, এই ফাঁকে ওই 2-1 দিনের মধ্যে ওই দ্বীপটা একবার ঘুরে আসতে হবে। বিনয়বাবু ব্রহ্মপুত্রের বুকে একটা দ্বীপ লক্ষ্য করে কথাটা বললেন। সরোজ বলল, ওই দ্বীপটির ওখানে মন্দিরও আছে, উমানন্দ ভৈরব। বেশ জায়গা, আমারও যাবার জন্য লোভ হয়। তা চলুন না, কাল যাই। কিন্তু ওর এদিকে না একটা কত বড় ঘূর্ণি রয়েছে, দেখেছেন? এইখান থেকে কত বড় দেখাচ্ছে। আমার তো মনে হয় ওর পরিধি 1 মাইলের কম নয়। ওর জন্য কিছু আটকাবে না বাবু। আপনারা যদি কাল যেতে চান তো বলুন, আমার নৌকো রয়েছে। দুজনে চমকে উঠল। এতক্ষণ একটি লোক যে তাদের কথা শুনছে তারা দুজনে টেরই পায়নি। মুখ ফিরিয়ে বিনয়বাবু দেখলেন একজন সাধারণ মাঝি গোছের লোক। জিজ্ঞাসা করলেন, কতক্ষণ লাগবে দেখে ফিরে আসতে?
আজকে সকালে বেরোলে ওই সন্ধ্যায় ফিরে আসতে পারবেন বাবু? তাহলে কালই যাব, কি বলো সরোজ? হ্যাঁ, বেশ। আজকে আপনাদের বাড়িটা একটু দেখিয়ে দিন বাবু, তাহলে কাল সকালে ডেকে নেব। ঠিক আছে বলে বিনয়বাবু উঠে জুতো পরতে লাগলেন। সরোজও উঠে পড়ল। পথ চলতে চলতে মাঝি বলল, সন্ধ্যার আগেই না বাড়ি ফিরবেন বাবু? এইখানে বড্ড চিন্তার ভয়। তারপর একটি হুজুগ উঠেছে বাবু, এখানকার একদল বামুন নাকি মানুষের রক্ত খাইয়ে সাপ পোষে। পশুর হাত থেকে বাঁচা যায় বাবু, কিন্তু মানুষের হাত থেকে বাঁচা শক্ত। একসঙ্গে 5-10 জন মানুষকে ঠেকিয়ে রাখা বড় কঠিন। সত্যি এমন লোক এখানে আছে নাকি? কই, তা তো শুনিনি। সরোজ এমনভাবে কথাগুলো বলল যেন সে কিছুই জানে না। আমিও তো শুনিনি বাবু, তবে কদিন ধরে শুনছি এমনি একটা সাপ পুজো করা বামুনকে নাকি পুলিশে ধরেছে। লোকটা মুখে জানি না বললেও সরোজের সন্দেহ হলো যে সে অনেক কিছুই জানে, কিন্তু তার কাছ থেকে আর কোনো কথা জেনে নেবার আগেই মাঝি বাড়ি দেখে তাড়াতাড়ি বিদায় নিলে। সন্ধ্যার অন্ধকার গভীর হয়ে ওঠার আগেই তাকে বাড়ি পৌঁছতে হবে। যাবার সময় সে বলে গেল, কাল সকাল 8টার সময় আসবো বাবু, তৈরি থাকবেন। সকালে সবে স্নান শেষ করেছে এমন সময় মাঝি এসে হাজির। বলল, এই যে একটু আগেই এলাম বাবু, তাগিদ না দিলে তো দেরি করবেন, সেই জন্য। তখনও 8টা বাজতে 20 মিনিট বাকি আছে। তাড়াতাড়ি আহারাদি সেরে নিয়ে মাঝির সঙ্গে দুজনে বেরিয়ে পড়ল। প্রায় আধ ঘন্টা বাদে আমিনগড়ি ঘাটে এসে সরোজ ও বিনয়বাবু নৌকো ধরল। নৌকোয় আরেকজন বাঙালি ভদ্রলোক বসেছিলেন, বেশ সুপুরুষ, জোরালো চেহারা, পাঞ্জাবির ভিতর থেকে বুকের ছাতিটা বেরিয়ে আসছে। বয়সও বেশি হয়নি। প্রথম দৃষ্টিতে কেমন যেন আলাপ করতে ইচ্ছা করে। কিছুক্ষণের মধ্যেই আলাপ জমল। তিনি কলিকাতার নামকরা চোখের ডাক্তার। অত কম বয়সেই চোখ সম্বন্ধে নূতন গবেষণা করে যথেষ্ট সুনাম করেছেন। তিনি নাকি জন্মান্ধেরও দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। সরোজ তো শুনেই অবাক। জন্মান্ধ যে, তার কি কখনো চোখ হয়? নিশ্চয়ই হয়। আমি নিজে পরীক্ষা করে সফল হয়েছি। মেডিকেল কলেজের বড় বড় ডাক্তারদের চোখের সামনে দেখিয়েছি। স্টেটসম্যান কাগজে আমার সম্বন্ধে ছবি দিয়ে অনেক কথা লিখেছিল। তার কাটিংটি আছে, আপনাদের দেখাবোক্ষণ। বিনয়বাবু বললেন, কেমন করে তা সম্ভব হয়? হ্যাঁ, ডাক্তার না হলে আপনারা ঠিক বুঝবেন না। তবে জেনে রাখুন যে লোক জন্মান্ধ হয়ে জন্মেছে সে চোখে কিছুতেই দেখতে পারবে না। শত চেষ্টা করলেও তার চোখ কোনো রকমই শোধরানো যায় না। কিন্তু যদি এমন কোনো লোক পাওয়া যায় যে আগে দেখতে পেত, তবে সম্প্রতি কোনো কারণে তার চোখ খারাপ হয়ে গেছে, কোনো দৃষ্টিবান লোকের চোখের মণি খুলে নিয়ে তার চোখে অপারেশন করে ফিট করে দিলে সে নিশ্চয়ই দেখতে পাবে। আমার এই চেষ্টা সফল হয়েছে। আপনি কি প্রথম এটা আবিষ্কার করেছেন? আরে না না, ইউরোপের আরেকজন ডাক্তার ইনি যথেষ্ট কাজ করেছেন এবং তিনি অনেক অন্ধকে দৃষ্টি দিয়েছেন, কিন্তু আমাদের দেশে আজ পর্যন্ত এই নিয়ে কেউ কোনো চেষ্টা করেনি। সেদিক থেকে আমি প্রথম। তাহলে আপনি এখনো অদ্বিতীয়। প্রশংসা শুনে ডাক্তারের মুখে হাসি দেখা দিল। বিনয়বাবু বললেন, তা কতজনকে সারিয়েছেন আজ পর্যন্ত? মাত্র 3 জনকে। সবসময় তো আর ভালো লোকের চোখ পাওয়া যায় না, এই হচ্ছে মুশকিল। কানা তো বহু, কিন্তু ইচ্ছা থাকলেও তো আর তাদের চোখ নিতে পারছি না। ভালো লোককে আর স্বেচ্ছায় কে আর অপরের জন্য চোখ দিতে চায় বলুন? সত্যি কথা। ডাক্তার তখন নিজের গবেষণার কথা ভালো করে ব্যাখ্যা করতে শুরু করলেন। উমানন্দ ভৈরব জায়গাটা সুন্দর। নদীর বুকে একটা পাহাড়ি দ্বীপ, তার একপাশে একটি মন্দির আর কয়েক ঘর জেলের বাস, বাকিটা পাহাড়ি জঙ্গল। ব্রহ্মপুত্রের জল তীব্র গতিতে ছুটে এসে পাহাড়ের গায়ে ধাক্কা খাচ্ছে। মনে হয় এখনই নদীর স্রোতের মুখে দ্বীপটাকে টেনে নিয়ে সামনের ঘূর্ণিটার মধ্যে ফেলবে। ঘূর্ণির শো শো টানের মুখে মন্দির ও গাছপালা কোথায় হারিয়ে যাবে, মনে ভয় হয়। কিন্তু দ্বীপের বুকে পা দিয়ে বেশ আনন্দও হয়। দ্বীপ তো নয়, যেন একটা পাহাড়ি জাহাজ জলস্রোতের মাঝে ভেসে চলেছে। এমনি করেই বুঝি অনন্ত নাগের কোলে অনন্ত জলের বুকে সৃষ্টির প্রথম দিনে নারায়ণ ভেসেছিলেন। চমৎকার। দুপাশে নদের সীমানা যেখানে শেষ হয়ে গেছে, তারই কোল ঘেঁষে পাহাড়ের পর পাহাড়ের সারি উঠেছে।
সীমাহীন প্রকৃতির খেয়ালে মাটি মাথা তুলেছে, মেঘকে ছাড়িয়ে আরও উঠতে চায় আকাশের ওই নীল পর্দার উপরে। সৃষ্টিকর্তা ভগবান কোথায় লুকিয়ে আছেন তারই একবার সন্ধান নিতে চায়। মাটির উপরে উঠবার এই অপরিসীম আগ্রহ দেখে জল নিচের দিকে নামতে চাইছে, ঘুরে ঘুরে ঘন গর্জনে নিচে নামবার সাধনা করছে। পৃথিবীর নিচে এই মাটির বাধার শেষে কি আছে দেখতে চায় বুঝি সে। জলে ও মাটিতে প্রতিযোগিতা চলছে। মাটি যদি আকাশে উঁকি মারতে চায়, জলই বা পাতালে যাওয়ার চেষ্টা করবে না কেন? ছোট পাহাড়ের উপর উমানন্দ ভৈরবের মন্দির। মন্দিরের চত্বরে বসে বসে চারিপাশে শুধু চেয়ে থাকতেই ভালো লাগে, মুখের কথা হারিয়ে যায়। তাকিয়ে তাকিয়ে শ্যামল জন্মভূমির প্রতি মমতা জাগে, সোনার ভারতকে ভালোবাসতে ইচ্ছা করে। সহসা সরোজ সুর করে গেয়ে উঠল, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। দুহাত জোর করে ভারত মাতার উদ্দেশ্যে সে প্রণাম করল। বিনয়বাবু। ডাক্তার হেসে বললেন, খুব যে দেশভক্তি দেখছি, কবি না অ্যানার্কিস্ট? দুজনের কেউই জবাব দিলে না। ডাক্তারের এ ধরনের উপহাস তাদের ভালো লাগলো না। দুপুরের দিকে সহসা মুষলধারে বৃষ্টি শুরু হলো। আশা হয়েছিল কিছুক্ষণ বাদেই বৃষ্টি থামবে, কিন্তু ঘন্টা দুয়েক বাদেও বৃষ্টি থামবার বিশেষ কোনো লক্ষণ দেখা গেল না। তবে মাঝে একটু কম পড়ল। মাঝি বলল, বাবু, এখন না বেরোলে আজ আর পৌঁছানো যাবে না। বেশ, চলো, আমরা তৈরি। মন্দিরের পুরুত ঠাকুর বললেন, কিন্তু এখন না গেলেই আপনারা ভালো করতেন। দেখছেন তো আকাশে মেঘের অবস্থা, আবার এক্ষুনি হয়তো মুষলধারে বৃষ্টি শুরু হবে, তারপর সামনে ঘূর্ণি, জল ঝড়ে ঘূর্ণির টান আরও বেড়ে যায়। আজ এখান থেকে খাওয়া দাওয়া করলেই পারতেন, আমার বাড়িতে আপনাদের কোনো অসুবিধা হবে না। ডাক্তার হেসে বললেন, তাতে তোমার 2 পয়সা লাভ হবে, আমরা তো খেয়ে দিয়ে কিছু না দিয়ে পারবো না। পুরুত ঠাকুর বললেন, তাই যদি আপনারা মনে করেন বাবু, তবে আপনারা যান। নৌকোয় উঠে ডাক্তার বললেন, বাবা, তোমরা পান্ডা, কোথায় কোন ফিকিরে পয়সা আদায় করা যাবে তারই খালি মতলব করছো। পুরুত আর কোনো কথা বললেন না, নৌকো ছেড়ে দিল। ঘূর্ণিকে পাশ কাটিয়ে নৌকোখানি কিছু দূর আসতে না আসতেই পুরুতের কথা ফলে গেল। আকাশে যে কালো মেঘগুলি এতক্ষণ সূর্যকে ঢেকে অন্ধকার করেছিল, এবার তারা মুষলধারে ঝরে পড়ল। আকাশের চোখের জল মুছাবার জন্য বাতাসের আঁচল এগিয়ে এলো। সে আঁচলের ধাক্কা সয়ে জলের মধ্যে নৌকো ঠিক রাখাই কঠিন হলো। নৌকো সামলাতে গিয়ে তীরে পৌঁছানো আর হলো না। নৌকো হেলে দুলে গিয়ে পড়ল একেবারে মাছ দরিয়ায়। মাঝি একবার জিজ্ঞাসা করল, বাবুরা, এই সাঁতার জানেন তো? বিনয়বাবু ও সরোজ মাথা নাড়ল। হ্যাঁ, তবে এখানে কুমিরের ভয় আছে নাকি? না বাবু, কুমির তো বড় একটা চোখে পড়ে না। ডাক্তার মুখখানি গম্ভীর করে বললেন, কিন্তু মশাই, আমি তো ভালো সাঁতার জানি না। সরোজ হেসে বলল, ভালো জানেন না তো খারাপ জানেন তো? প্রাণের দায়ে তখন তাই ভালো হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সাঁতারের দরকার হলো না। ঘণ্টাখানেক ঝড় জলের সঙ্গে জুঝে মাঝি মাইল 4-5 দূরে নদীর তীরে নৌকা ফেরালো। সেইখানেই নামতে হলো, একেবারে অচেনা জঙ্গল। মাঝি বলল, কি করি বলুন বাবু, এই ঝড় জলে নৌকো যে তীরে ভিড়িয়েছি সেই আমার বড়ার জোর। ডাক্তার জিজ্ঞাসা করলেন, তাহলে কি এখানে আজ রাত্রে পড়ে থাকতে হবে নাকি? কি করি বলুন বাবু, ঝড় জল না থামলে নৌকো ছাড়তে ভরসা হয় না। তার উপর রাত্রে অন্ধকারে নৌকো চালাতে এখানে অনেক অসুবিধা আছে বাবু। চাঁদ না ওঠা পর্যন্ত সবুর করতেই হবে। চাঁদ উঠবে কি? আজ তো অমাবস্যা। অমাবস্যা? তবে মাঝির মুখ কালো হয়ে উঠল। ডাক্তার এইবার আফসোস করলেন, তাই তো আগে জানলে উমানন্দ ভৈরবে থাকলেই হতো। বিনয়বাবু বললেন, কিন্তু তা যখন হয়নি সে কথা ভেবে লাভ কি? দেখো মাঝি, একটা উঁচু গাছে তোরে দেখো তো, কাছাকাছি কোনো গাঁগঞ্জ আছে কি না। হ্যাঁ হ্যাঁ বাবু, এইটা কাজের কথা। বলে উপর দিকে চোখ তুলে কোন গাছটার মাথা অন্যগুলিকে ছাড়িয়ে উপরে উঠেছে তাই দেখতে লাগলো। গ্রামের সন্ধান মিলল না। গাছে উঠে মাঝি বলল, কোথাও মানুষের চিহ্ন নেই বাবু, কেবল জঙ্গল। তাহলে উপায়?
তিনটে লোক থাকবো কোথায়? খাবই বা কি? এই যে এই নৌকোর ছাউনির মধ্যে আজকে রাতটা কাটিয়ে দিন বাবু। আজ রাতটা তাহলে উপসেই যাবে? এই যে আমার তো কোনো দোষ নেই বাবু, এই দুর্যোগের মধ্যে কোথায় যাই বলুন? দুর্যোগ তখনও সমানেই চলছে। গাছের নিচে দাঁড়ালে কি হবে? মাঝে মাঝে গাছের পাতা বেয়ে গায়ে মাথায় জল পড়ে বিরক্ত করে তুলছে। সকলে মিলে আবার নৌকোর ছইয়ের মধ্যে গিয়েই ঢুকল। মাঝি আরেকটা দড়ি দিয়ে শক্ত করে গাছের গুঁড়ির সঙ্গে নৌকোখানা বাঁধল, স্রোতের টানে রাত্রিতে যেন ভেসে না যায়। নৌকোর ছাউনির মধ্যে বসে আজগুবি ভুতুরে গল্প শুরু হলো। ডাক্তার বললেন, আমাদের হাসপাতালের মরাখানায় রাত 12টার পর যে যেতে পারে তাকে বলি বাহাদুর। সেবার কি হয়েছিল জানেন? ছাত্রাবস্থায় ডাক্তার কবে বন্ধুদের সঙ্গে বাজি রেখে একবার মাংস নিয়ে মরাখানার চারিপাশে রাত 12টার সময় একবার ঘুরে আসতে গিয়েছিলেন। ফিরে আসবার সময় কোন নিমগাছের ছায়ায় কে যেন তাকে ধাক্কা দিয়ে হাতের মাংস কেড়ে নিতে চেষ্টা করেছিল। তারপর কেমন করে ডাক্তার মাংসের ভাঁড় রক্ষা করেছিলেন সেই ভীতিজনক কাহিনী ডাক্তার বলে চললেন। রাত্রে শুয়ে শুয়ে ভুতুরে গল্প শুনতে বেশ লাগে। সরোজ বলল, আপনারও সব ভূত তো আমি মানি নে। আফ্রিকার অমন জঙ্গলে আমরা কত রাত কাটিয়ে এলাম, কিছু হলো না। আর এ তো কলকাতা শহরের ভূত। সে ভূতই নয়, মানুষ ভূত। বিনয়বাবু হাসলেন। ডাক্তার খেপে গেলেন। সরোজ বলল, ভূত টুত নেই। ডাক্তার বললেন, আছে, আমি দেখেছি। অনেকক্ষণ এইসব তর্ক বিতর্ক করতে করতে শেষে কখন যে তিনজনে ঘুমিয়ে পড়েছে তারা জানেই না। কোনো এক সময় কি যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল। অন্ধকার গভীর রাত, কাছের মানুষকেও ঠিক ঠাহর করা যায় না। বিনয়বাবু চুপ করে প্রতীক্ষা করতে লাগলেন। বিনয়বাবু সরোজের গায়ে হাত দিয়ে চাপা গলায় ডাকলেন, সরোজ। জবাব হলো, শুনেছি। দেখবে, অন্ধকারে ঠাহর হবে না। আবার শোনা গেল, কে যেন এক হাঁটু জল ভেঙে হেঁটে যাচ্ছে। বিনয়বাবু উঠে পড়লেন, বললেন, বাঘ না আর কিছু, মানুষও হতে পারে। তাহলে উপায়? হাতিয়ার, পেন্সিল কাটা ছুরি যা পকেটে আছে তাই তো। তবে কি করা যায়? হ্যাঁ ঠিক, ওর চেয়ে ভালো হাতিয়ার আছে, নৌকোর দাঁড়। এসো, বাইরে এসো। দুজনে নিঃশব্দে পা টিপে টিপে বেরিয়ে এলো। বাহিরে এসে অন্ধকারে কিছুই ঠাহর হলো না। নৌকোর দাঁড় দুখানি দুজনে তুলে নিলে। ঠিক সেই সময়ে নৌকোখানি সজোরে একবার দুলে উঠল। ডাল সামলাতে গিয়ে সরোজ আর বিনয়বাবু যেই হেলে দুলে ঠিক হয়ে দাঁড়িয়েছেন, অমনি শট করে কি যেন তাদের গায়ে এসে লাগলো। মনে হলো একসঙ্গে যেন চোখের সামনে 100 বিদ্যুৎ জ্বলে উঠে পায়ের নিচে মাটি ফেটে গেল। মাথায় যেন বাজ পড়ল। আগ্নেয়গিরির মুখনিসৃত তরল উষ্ণ ধাতুর মধ্যে সারা দেহের সমাধি হলো। একটা মুহূর্তের মধ্যে জগতের বুকে একটা খণ্ড প্রলয় ঘটে গেল বুঝি। দুজনের জ্ঞান হারিয়ে নৌকোর পাটাতনের উপর লুটিয়ে পড়ল। অসহ্য বেদনায় সরোজ গুমড়ে উঠল। মাগো! বিনয়বাবু ডাকলেন, সরোজ। সরোজ চোখ মেলল, আবার তখনই চোখ বুঝল। নৌকোর ছাউনির ভিতর দিয়ে রোদটা একেবারে চোখের উপর এসে পড়েছে। চোখ খুলতেই চোখ ঝলসে গেল। তবে কি তারা স্বপ্ন দেখছিল নাকি? পর মুহূর্তেই সরোজ বুঝতে পারল, না, এ স্বপ্ন নয়। পাশ ফিরতেই বুঝতে পারল যে হাত পা বাঁধা। নৌকো হেলে দুলে নাচছে। সরোজ জিজ্ঞাসা করল, নৌকো চলছে বিনয়দা? চলছে, তবে কোথায় যাচ্ছে কে জানে। ডাক্তার কোথায়? আছি হে। ডাক্তারের কথা শোনা গেল। সরোজ ও বিনয়বাবু মুখ ফিরিয়ে দেখলেন ওপাশের এক কোণে হাত পা বাঁধা ডাক্তার পড়ে আছেন। মুখে তার হাসি ফুটেছে, কিন্তু দুঃখের হাসি। সরোজ বলল, হাসছেন যে, ভয় করছে না? ভয়? কত মোরা কেটে এলাম, তবু রাত্রিরে একদিনও ঘুমের ব্যাঘাত হয়নি হে। আর আজ কতগুলি জঙ্গিদের ভয় করব? ব্যাটারা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে বলো দেখি। বিনয়বাবু বললেন, নৌকোটা যেদিকে এগিয়ে চলেছে আর রোদটা যেদিকে বেঁকে এসেছে, এই দুই মিলিয়ে দেখলে বোঝা যায় যে আমরা উত্তর দিকে চলেছি।
আসামের আরো গভীর জঙ্গলের দিকে। সরোজ বলল, কিন্তু আমরা এই পথ থেকে এখন আত্মরক্ষা করি কেমন করে? এরা এখন আমাদের নিয়ে যাচ্ছে কোথায় কে জানে। শেষে কি হবে কিছুই তো জানা নেই। তা তো বটেই। তা দেখো, একজনের হাতের বাঁধনটা খুলতে পারলেই আর সকলের হাত পায়ের বাঁধন খুলতে দেরি লাগবে না। কিন্তু তারপর এই ছোট ছোট জানলা দিয়ে তো আর জলে লাফিয়ে পড়া যাবে না, আর বাইরে যাবার পথ তো বন্ধ। সরোজ বলল, তার জন্য কি আমরা তৈরি হয়ে থাকি? যেই দরজা খুলবে না অমনি ঘাড়ের উপর লাফিয়ে পড়ব। কিন্তু ওতে কিছু লাভ হবে না। আমরা মাত্র 3 জন, আর বাইরে ওরা কতজন আছে কে জানে। তাই বলছি সে চেষ্টা এখন থাক। কাজ করো দেখি, ওরা আমাদের পকেট থেকে কিছু বের করে নেয়নি। তুমি আমার ডায়েরিখানা বের করো দেখি। বলে বিনয়বাবু পাশ ফিরলেন। সরোজ তার পাশের পকেট থেকে বাঁধা 2 হাত দিয়ে ডায়েরিখানা বের করে জিজ্ঞাসা করল, এতে কি হবে? একখানা চিঠি লিখতে হবে, আর ডায়েরি থেকে একখানা পাতা ছিঁড়ে ফেলো দেখি। সরোজ পাতা ছিঁড়ে বিনয়বাবুর হাতে দিলে। ডাক্তারের কাছ থেকে ফাউন্টেন পেন চেয়ে নিয়ে 2 হাত বাঁধা অবস্থায় বিনয়বাবু অনেক কষ্টে লিখলেন, ডক্টর বিনয় সরোজ, caught by Junglis, captives carried northwards from উমানন্দ ভৈরব, 1st January। চিঠি লেখা শেষ হলে বিনয়বাবু নিজের পকেট থেকে একটা নস্যির শিশি বের করলেন। সমস্ত নস্যিটুকু ফেলে দিয়ে চিঠিখানি তার মধ্যে ভরে খুব শক্ত করে ছিপি লাগিয়ে জানলা দিয়ে জলে ফেলে দিলেন। সরোজ বলল, ও চিঠি কেউ পাবে? সে আমাদের বরাত। যতদিন শিশির মধ্যে জল না ঢুকবে ততদিন ওই শিশি ভাসতে ভাসতেই যাবে। যদি কারো চোখে পড়ে আর সে তুলে নিয়ে ব্যাপারখানা বুঝতে পেরে পুলিশের কাছে জমা দেয়, তাহলে আমাদের লাভ। ডেভিড ঠিক খবর পাবে। ওইটুকু এখন আমাদের ভরসা। বলে সরোজ দুঃখের হাসি হাসল। ডাক্তার বললেন, ও চিঠি কেউ পাবে কিনা তার তো কোনো স্থিরতা নেই। এখন উপস্থিত প্রাণ রক্ষা হয় কি করে তাই বলুন দেখি। তেষ্টায় তো বুক শুকিয়ে গেছে। দেখুন, এক কাজ করুন, গড়িয়ে গড়িয়ে গিয়ে ওই দরজাটা লাথি মারুন। দরজা যে খুলবে তার কাছে ইশারা করে জল চাইবেন। জল দেয় তো ভালো, আর না দেয় তো কথাই নেই। তবে বেটাদের মনের ভাবটা তো বোঝা যাবে। কিন্তু যদি আমাদের ঠেঙিয়ে দেয় 2-4 ঘা? উপায় নেই, হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। তবে তাই করি। বলে ডাক্তারবাবু ওদিকে সরে গিয়ে দরজায় জোড়া পায়ে লাথি মারতে লাগলেন। বাহিরে কয়েকজন কথা বলছিল শোনা গেল। আবার লাথি। কথা থামল। দরজা খুলল। দরজা খুলে সামনে এসে দাঁড়ালো কালো বেঁটে মজবুত চেহারার একজন নাগা। সে কি বলল বোঝা গেল না। ডাক্তার ইশারায় জল চাইলেন। লোকটা বুঝল, হাসল। তারপর বাইরে আরেকজনকে উদ্দেশ্য করে কি বলল। মিনিট কয়েক পরে একটা প্রকাণ্ড হাঁড়ি করে জল এলো। লোকটা মাটির ভাঁড়ে করে 3 জনকে জল খেতে দিয়ে চলে গেল। তৃষ্ণা নিবৃত্তি হলো বটে, তবে নদীর ঘোলা জল খেয়ে তৃপ্তি হলো না। জঙ্গলিরা কেন যে তাদের বন্দি করেছে কে জানে। ব্যবহার কিন্তু ভালোই বলতে হবে। যে 2 দিন নৌকা চলল, ক্ষুধার আহার ও তৃষ্ণার জল একদিনও অসময়ে পাওয়া যায়নি। কিন্তু জিজ্ঞাসা করে যে কিছু জানবে তা কেউ কথাই বোঝে না। কাজেই জবাব দেবে কি? বন্দি 3 জনের মন চঞ্চল হয়ে উঠল। হাত পা বাঁধা বন্দিত্ব কি কারো ভালো লাগে না কোনোদিনও লেগেছে? পরদিন সকালে জঙ্গলিদের চিৎকারে ঘুম ভেঙে গেল। বাইরে হৈ হৈ পড়ে গেছে। ব্যাপার দেখবার জন্য সরোজ উঠে বসল। ওধারে একটা জানালা দিয়ে মুখ বের করে দেখল বাইরে নদীর তীরে নৌকা ভিড়েছে, আর তীরে দাঁড়িয়ে আছে 400-500 নাগা। তাদের প্রত্যেকের হাতে একখানি করে টাঙ্গি, আর কোমরে ছোট একটা রুলের সঙ্গে একটি করে লোহার ভাঁটা ঝুলছে। নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার ওপর টাঙ্গি নাচাতে নাচাতে তারা একসঙ্গে তাল দিয়ে চিৎকার করছে। সেই চিৎকারেই সরোজের ঘুম ভেঙে গেছে। বিনয়বাবু ও ডাক্তারও উঠে বসে সরোজের মাথার পাঁচ দিয়ে উকি মেরে দেখছেন ব্যাপারটা কি। সরোজ বলল, কি বুঝছেন বিনয়বাবু? বোঝাবুঝির আর কি আছে ভাই, হাত পা বাঁধা। 3 জনের মুখে দুঃখের হাসি ফুটে উঠল। ঠিক সেই সময় ছাউনির দরজা খুলে 2 জন লোক ভিতরে এলো। একজন সকলের পায়ের বাঁধন খুলে দিলে, তারপর ইশারা করে বাইরে আসতে বলল। হাত বাঁধা 3টি লোক ধীরে ধীরে ছাউনির বাইরে এসে দাঁড়ালো।
সঙ্গে সঙ্গে নাগারা দ্বিগুণ উৎসাহে চিৎকার করে উঠল, ইয়াত পোয়া, ইয়াত পোয়া। চিৎকারের তালে তালে হাতের 500 টাঙ্গি রোদে ঝলসে উঠল। সেদিকে তাকালে ভয় হবার কথা। তবে বিনয়বাবু ও সরোজ অনেক বিপদের ফাঁড়া কাটিয়ে উঠেছে বলেই অটলভাবে তীরে এসে নামল। ডাক্তার ভয় পেয়েছে কিনা ঠিক বোঝা গেল না। তীরে এসে নামতেই চারিদিকে হাততালি দেবার ধুম পড়ে গেল, যেন এতগুলি লোক 3টে লোভনীয় শিকার পেয়েছে। নাগারা তাদের ঘিরে ফেললে। এক একজনের হাত ধরে 2 জন করে নাগা ইংরাজি কায়দায় এগিয়ে চলল। বাকি সকলে রইল পিছনে। হাতের বাঁধন তখন খুলে দেওয়া হয়েছে। চলতে চলতে দিনের আলোতেও ধাঁধা লাগে প্রতি পদে। জঙ্গলের মধ্যে এ যে একটা পথ হতে পারে তা বিশ্বাস করার উপায় নেই। গাছের পাতায় পাতায় মাথার উপরটা এত ঘন হয়ে উঠেছে যে পাতার আড়ালে সূর্য উঠেছে বলেই তো মনে হয় না। তার উপর মাটি ক্রমেই উঁচু হতে শুরু হয়েছে। উঠতে উঠতে হাঁটু টনটন করে ওঠে, বুকে নিঃশ্বাস ফুরিয়ে যায়। বাংলার সমতল ভূমিতে যার জন্ম, পাহাড়ের চড়াই ভাঙতে পারবে সে কতক্ষণ? কিন্তু তা বলে থামবারও উপায় নেই। নাগারা সমতালে মার্চ করিয়ে নিয়ে যাচ্ছে। ঘণ্টা 3 এমনিভাবে চলার পর গায়ের কাপড় জামা যখন ঘামে প্রায় সপসপে হয়ে উঠেছে, এমন সময় তারা পাহাড়ের মাথায় একটা প্রশস্ত জায়গায় এসে পৌঁছাল। চারিপাশে ছোট ছোট কুটির আর ক্ষেত। জঙ্গলিদের একটা গ্রাম বলেই মনে হয়। এই বনের পিছনে এমন একখানি গ্রাম যে থাকতে পারে তা ভাবাই যায় না। ফাঁকা জায়গাটির মাঝে একখানি ঘর দেখতে পাওয়া যাচ্ছিল। নাগার দল এদের সেই ঘরে এনে হাজির করল। ঘরের মাঝে বেতে বোনা একখানি চেয়ারের উপর একটি লোক বসেছিল, আর তার চারিপাশে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল কয়েকজন। যারা সরোজ, বিনয়বাবু ও ডাক্তারকে নিয়ে এলো, তারা সামনে এসে ভক্তি ভরে প্রণাম করল। প্রণাম পর্ব শেষ হলে লোকটি 3 জনকে বসতে ইঙ্গিত করল। যারা ধরে এনেছিল তাদের সঙ্গে কি কয়েকটা কথা বলল। তারা আবার প্রণাম করে পিছু হাঁটতে হাঁটতে বাইরে চলে গেল। চেয়ারে বসা লোকটি এবার কথা বলল, তুমি তো চোখের ডাক্তার না? ডাক্তার বললেন, হ্যাঁ। আর এরা 2 জন আমার বন্ধু। তোমায় এখানে ধরে আনা হয়েছে কেন জানো? আমার একটি জন্মান্ধ ছেলে আছে, তাকে দৃষ্টি ফিরিয়ে দিতে হবে। কিন্তু সে কিন্তুর ব্যবস্থা আমি করে রেখেছি। দেখতে পায় এমন একটি লোকের 2টি চোখ চাই, সে লোক আমার আছে। পাশের 2 জন রক্ষীকে সে কি ইশারা করল। সঙ্গে সঙ্গে তারা বাইরে থেকে একটা ছেলে ও একটি মেয়েকে নিয়ে এলো। ছেলেটিকে দেখিয়ে সর্দার বলল, এই আমার ছেলে, ভবিষ্যতে এই জমজাতির সর্দার হবে। চোখ 2টি ঠিক আছে, কিন্তু কিছুই দেখতে পায় না। 3 বন্ধু তাকিয়ে দেখল। সুস্থ সবল কিশোর, সারা দেহ যেন ভাস্করের তৈরি কালো পাথরের মূর্তি, কিন্তু শুধু চোখ 2টির জন্য তার দেহের লালিত্য মূল্যহীন। সর্দার আবার বলল, ওই মেয়েটির চোখ নিয়ে একে চোখ দিতে হবে, পারবে না? এমন পরিষ্কার ইংরাজিতে সর্দার কথাগুলি বলল যে মনে হলো সে উচ্চশিক্ষিত। 3 বন্ধু মেয়েটির পানে তাকালো। ফুটফুটে সুন্দর বছর 12 মেয়ে, কেঁদে কেঁদে চোখ 2টি তার লাল হয়ে উঠেছে। মুখখানির পানে তাকিয়ে দেখলে কেমন যেন মায়া হয়। ডাক্তার মেয়েটির পানে তাকিয়ে বললেন, অমন মেয়ের চোখ 2টি নষ্ট করব? কখনো না, সরোজ বলে উঠল। থামাও! সর্দার গর্জে উঠল, এখানে তোমাদের কথার কোনো মূল্য নেই। আমি সর্দার, আমার কথা মতোই কাজ হবে। ওর ওপর দয়া করে কি হবে? ও আমাদের শত্রুপক্ষের মেয়ে। আগামী অমাবস্যার রাত্রে যক্ষদেবের কাছে ওকে আমরা উৎসর্গ করব। তখন তো একেবারেই মরবে। তার চেয়ে আমার ছেলের জন্য চোখ 2টো দিয়ে যদি প্রাণে বাঁচে, সেটা কি ভালো নয়? ডাক্তার খানিকক্ষণ কি ভাবল, তারপর মেয়েটিকে কাছে ডাকল। খুকি, শোনো। মেয়েটি থরথর করে কাঁপতে কাঁপতে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে সে যা বলল তা সব না বুঝতে পারলেও 3 বন্ধুর চোখে জল এসে পড়ল। চোখ নষ্ট করা হবে সে জানতে পেরেছে, তাই কাতর কণ্ঠে জানাচ্ছে বাঙালি বাবুরা যেন তার চোখ নষ্ট না করেন। মেয়েটির কান্না শুনে কারো দৃষ্টি কোমল হল না। ভয়ে মেয়েটি ডাক্তারের পা 2টি জড়িয়ে ধরে চোখের জলে ভাসিয়ে দিল। অনেক চেষ্টা করে মাথায় গায়ে হাত বুলিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে মেয়েটিকে শান্ত করে ডাক্তার পা ছাড়িয়ে নিলে। তারপর বলল, সর্দার, মেয়েটি তো চোখ দিতে রাজি নয়।
ও রাজি বা গড় রাজিতে আমার কোনো ক্ষতিবৃদ্ধি নেই। আমার মতেই এখন ওকে চলতে হবে। বিনয়বাবু বললেন, মুখে বললেই তো আর কাজ হবে না। অপারেশনের যন্ত্রপাতি, ওষুধপত্র চাই তো। সব ঠিক করা আছে। সরোজ এবার রাগে ফুলে উঠল। যদি আমরা বলি এই কাজ করতে পারবো না সর্দার? তুমি চুপ করো হে ছোকরা। তোমার পারা না পারায় আমার কিছু আসে যায় না। তারপর ডাক্তার, কবে কাজ শেষ করবে? আমি পারবো না সর্দার। পারবে না? না পারবে না মানে জানো তো, জীবনে আর কোনোদিন তোমরা সূর্যের আলো দেখতে পাবে না। মুক্ত বাতাসের সঙ্গে তোমাদের আর কোনো পরিচয় থাকবে না। অন্ধকার কারাগারে পলে পলে মরতে হবে। আর যদি আমার আদেশ পালন করো তাহলে তোমাদের অনেক সোনাদানা দেব। ডাক্তারের হয়ে সরোজ জবাব দিলে, তোমরা ভুল বুঝছো সর্দার। আমরা বাঙালির ছেলে। যা অন্যায় বলে মনে করব তার জন্য জীবন দিতে পারবো, তবু তাকে স্বীকার করব না, বুঝলে? সর্দার ক্রুদ্ধ দৃষ্টিতে একবার সরোজের মুখের পানে তাকিয়ে বলল, ডাক্তার, তুমি পারবে কিনা? না পারবো না। এখনো ভেবে দেখো। ভেবে দেখেছি সর্দার। বেশ বলে সর্দার দুটি অনুচরের পানে ফিরে কি যেন বলল। তারা এসে তিনজনের হাত বাঁধল, তারপর সেই ঘরের বাইরে নিয়ে এলো। বাহিরে কিছু দূর যেতেই পাহাড়ের বুকে সুড়ঙ্গের মতন একটা পথ দেখা গেল। তার ভিতরে তিন বন্ধুকে নেমে যেতে হলো। যত নিচে নামে ততই অন্ধকার, বাতাসও নেই। কিন্তু এখন আর সে কথা ভেবে লাভ কি? এ তো তারা স্বেচ্ছায় বরণ করেই নিয়েছে। তিন বন্ধু পরস্পরের মুখের পানে চেয়ে হাসল। বড় দুঃখের সে হাসি। আর একটু গিয়ে একটি গুহার মতো ঘর পাওয়া গেল। বাতাস চলাচলের জন্য কোনো পথ নেই। যে আলো আছে তাতে পাশের লোকটিকে বুঝতে পারা যায় বটে, কিন্তু চিনতে পারা যায় না। তার মধ্যে তিনজনকে রেখে দিয়ে বাঁশের বেড়া বন্ধ করে নাগারা চলে গেল। দম বন্ধ হয়ে আসছে। পৃথিবীর আলো হাওয়ার সঙ্গে পরিচয় শেষ হয়ে গেছে, কিন্তু বাঁচবার উপায়ও তো কিছু নেই। শেষে বিনয়বাবু বললেন, বড্ড ভয় হচ্ছে না ডাক্তার? না ভয় আর কি, তবে একটু ভুল হলো। তখন মুখে অত কিছু না বলে রাজি হয়ে গেলেই হতো। তারপর ফাঁক বুঝে একদিন পালানো যেত। সরোজ বলল, ওরা কি এতই বোকা ভেবেছেন? আপনাকে ওরা পালাবার সুবিধা দিত। পালাতে গিয়ে ধরা পড়ে গেলে আরো কত কষ্ট পেতে হতো। এখন পালাবার চেষ্টা না করে ধরা পড়েছি, এই সান্ত্বনা। বিনয়বাবু বললেন, কিন্তু পালানোর কথা এখন ছাড়ো। এই পাহাড়ি জঙ্গলে যাবেই বা কোথায়? ও কথা এখন থাক। পায়ের শব্দ পাচ্ছি। বাইরে বোধহয় শত্রুপক্ষের কেউ আছে। এখন চুপ করো। সকলে চুপ করল। বাইরে সত্যই একটা লঘু পদশব্দ শোনা যাচ্ছিল। আচ্ছা অন্ধকারে তিনটি বন্ধু চুপ করে বসে রইল। জীবনের মায়া তখন তাদের মুখের কথা কেড়ে নিয়েছে। এদিকে সময় বহে যাচ্ছে। অনুপল, বিপল, পল, দণ্ড, প্রহর, দিন। দিন পার হয়ে সন্ধ্যা বুঝি ঘনিয়ে এলো। পূর্বের অন্ধকার এখন অদৃষ্ট নিরন্ধ্র হয়ে উঠেছে। জল নেই, খাদ্য নেই, শরীর অবসন্ন হয়ে আসছে। বাহিরে জগৎ যে বেঁচে আছে, এখানে বসে তার ভাবা চলে না। এখানে জীবন্ত কবর হয়ে গেছে যেন। সহসা মনে হলো ঘরের সামনে কে যেন এসে দাঁড়ালো। তারপরে এই প্রশ্ন শোনা গেল, আপনারা জেগে আছেন? বাংলা কথা। তারা স্বপ্ন দেখছেন নাকি? আবার প্রশ্ন হলো, আপনারা জেগে আছেন? না, তাহলে তো স্বপ্ন নয়। শরৎ জিজ্ঞাসা করল, কে? আস্তে। আমি আপনাদের মুক্তি দেওয়ার জন্য এসেছি, কিন্তু আস্তে কথা বলবেন, কেউ যেন শুনতে না পায়। আপনি কে? আমি বাঙালি। আপনি এখন এখানে এলেন কেমন করে? স্বেচ্ছায় আসেনি, এরা আমায় ধরে এনেছে। চট্টগ্রামে আমার বাড়ি। তলোয়ার চালাতে পারতুম ভালো, তাই এরা আমায় ধরে এনেছিল আমার কাছে সে বিদ্যা শেখার জন্য। আপনারা তো বাঙালি, তাই আপনাদের পালাবার সুবিধা করে দেওয়ার জন্যই আমি এসেছি। কিন্তু এরা যখন জানতে পারবে আপনার কথা, তখন সেজন্য আপনাদের ভাবতে হবে না। আপনারা সময় নষ্ট করবেন না, বেরিয়ে আসুন। দরজা খুলে দিয়েছি। লোকটি দরজা খুলে দিল। এমন সুযোগ কোনোদিন কেউ অবহেলা করতে পারে না। তিনজনে ঘর থেকে বাহির হয়ে এলো। লোকটি বলল, আমার হাত ধরুন, গুহার বাইরে পৌঁছে দিয়ে আসি। চারজনে হাত ধরাধরি করে অন্ধকারের বুকে অগ্রসর হলো। কোথাও এতটুকু শব্দ শোনা যাচ্ছে না। পাহাড়টাও বুঝি ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে তারা বাহিরে এসে দাঁড়ালো। মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে মুক্তির নিঃশ্বাস ফেলে তারা যেন নবজীবন ফিরে পেল।
সন্ধ্যার অন্ধকারে মুক্তিদাতাকে ভালো করে দেখতে না পেলেও বোঝা গেল লোকটির মাথার চুল পেকে গেছে। দুর্ভাবনায় ও অশান্তিতে দেহটি সামনের পানে ঝুঁকে পড়েছে, তবে এখনো দেহের পেশিগুলি ফুলে ফুলে আছে। একসময় যে তলোয়ার চালাবার মতন সবলতা তার ছিল, তারই সাক্ষ্য দিচ্ছে। তিন বন্ধু তার পানে তাকিয়ে আছে দেখে লোকটি বলল, এখনো হা করে দাঁড়িয়ে রইলেন, তাদের পালান। বিনয়বাবু বললেন, আপনি যাবেন না? না, আমার পালাবার উপায় নাই। আমি এখানে আছি জমু সর্দারের উপর প্রতিশোধ নেবার জন্য। প্রতিশোধ? আমার 8 বছরের মেয়েকে এরা ভল্লুকের মুখে ফেলে দিয়েছে। আমি বাপ হয়ে তা দেখেছি, তার শোধ আমি নেব না? নিজের জীবনটাই কি সব থেকে বড় হবে? যাক সে কথা। ওই দেখুন, ওরা মশাল জ্বেলেছে। আপনারা পালান। কিন্তু কোন দিকে যাব? নিচে ওই যে দেখছেন, ওই দিক বরাবর নেমে যান। ওই নদীর তীরে বাঁ দিকে 5 মাইল গেলেই জঙ্গলিদের আরেকটা আড্ডায় গিয়ে পড়বেন। তবে তারা এদের চেয়ে ভদ্র। ওই যে মেয়েটিকে দেখেছিলেন না, ওটি তাদেরই সর্দারের মেয়ে। এরা চুরি করে এনেছে। ওদের কাছে সব কথা বললে ওরা যথেষ্ট সাহায্য করবে। যান, এদিকে আর 1 মিনিটও দাঁড়াবেন না। মশালের আলোগুলো কাছে আসছে। তিনজনে তাড়াতাড়ি পাহাড় বেয়ে নামতে আরম্ভ করল। খানিকটা নেমে এসেছে, সহসা পাহাড়ের মাথায় হাতের তালি দেবার শব্দে চারদিকটা প্রতিধ্বনিত হয়ে উঠল। দেখতে দেখতে একটা অস্পষ্ট গন্ডগোল ও চিৎকারের মধ্য দিয়ে পাহাড়ের মাথায় মশালে মশালে আলো হয়ে গেল। বিনয়বাবু বললেন, ছোট ছোট ছুটতে থাকো, ওরা নিশ্চয়ই জানতে পেরেছে। তিন বন্ধু প্রাণপণ ছুটতে লাগলো। পথ বলে তো কিছুই নেই, পদে পদে বাধা। পাথর ডিঙিয়ে বন বাদার ঠেলে তিন বন্ধু ছুটল। পাহাড়ের উপর থেকে মশালের আলো ক্রমেই তাদের দিকে নেমে আসতে লাগলো। প্রাণের মায়ায় তিন বন্ধু ছুটতে লাগলো। তৃষ্ণায় গলা শুকিয়ে গেছে, ক্ষুধায় শরীর অবসন্ন, পা যেন আর চলতে চায় না। তবু তারা ওই জঙ্গলিদের হাতে আর ধরা দিতে চায় না। নিচে নদীর জল মাঝে মাঝে গাছের ফাঁকে নজরে পড়ছে। মনে হয় যেন লাফিয়ে পড়লেই হয়। ডাক্তার জিজ্ঞাসা করলেন, নদীটা আর কত দূরে মশাই, বলতে পারেন? তা প্রায় 1 মাইল তো হবেই। এখনো 1 মাইল? আমি যে আর পারছি না, একটু বসি। বলে ডাক্তার বসে পড়লেন। সরোজ ও বিনয়বাবু দাঁড়িয়ে পড়লেন। একজনকে ফেলে তো চলে যাওয়া যায় না, কিন্তু বসবার অবসর কোথায়? সহসা রাত্রির অন্ধকারে অদূরে গাছের পাতাগুলো মরমর করে উঠল। তারপরেই একটা খসখস শব্দ। কারা যেন বনের শুকনো পাতাগুলোর ওপর দিয়ে চলে আসছে। কোনো হিংস্র জন্তু নয় তো, কোনো অতর্কিত মুহূর্তে হয়তো ঝুপ করে ঘাড়ে লাফিয়ে পড়বে। হাতে তো একটি অস্ত্রও নেই। শব্দটা ক্রমশ কাছে এগিয়ে আসতে লাগলো। জমু সর্দারের অনুচরণে নয়তো, মশাল নিভিয়ে তাদের অনুসরণ করছে কি? পর মুহূর্তেই হাততালি দেবার শব্দ হলো। সঙ্গে সঙ্গে চারিপাশের ঝোপ থেকে কালো কালো পাহাড়ি মানুষের মুখগুলি ভেসে উঠল। আবার সেই অন্ধকার গুহার মধ্যে বন্দী হতে হবে। এত করে মুক্তি পেয়েও তারা পালাতে পারল না। সরোজের মনে দপ করে একটা কথা ভেসে উঠল। যে জিনিসটা এতক্ষণ তার কাঁধে এসে লাগছিল ডান হাত দিয়ে, সেটা চেপে ধরে দেখল গাছের ডাল নয়, বট গাছের ঝুড়ি। দুহাত দিয়ে সেটাকে চেপে ধরে সজোরে একবার নাড়া দিয়ে মজবুত কিনা পরীক্ষা করে নিয়ে সরোজ কয়েক পা পিছিয়ে গেল। দুটি জঙ্গলি তখন ডাক্তার ও বিনয়বাবুর পাশে এসে পড়েছে। দুজনের চোখেই অসহায় দৃষ্টি। হাতে হাতিয়ার নেই, তারা কি করবে? তারা তো আবার বন্দী হলো। সরোজকেও এই ধরে ফেলল বলে এমনিভাবে ধরা দিতে হবে? কখনো না। চললাম বিনয়বাবু, যদি বাঁচি তো ফিরে আসবো। বলে আরেক মুহূর্ত অপেক্ষা না করে বটগাছের ঝুড়িটা ধরে সরোজ সামনের দিকে পূর্ণ বেগে ছুটে গেল। সেই গতির বেগে তার দেহটা দুলতে দুলতে খানিকটা এগিয়ে যেতেই সরোজ বটগাছের ঝুড়িটা ছেড়ে দিল। নিচেই নদী, তবে কত ফুট নিচে কে জানে। নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। হুস হুস করে সে নিচে নামতে লাগলো। মনে হলো বাতাসের চাপে এখনই বোধহয় দম বন্ধ হয়ে মারা পড়বে। এরোপ্লেন থেকে প্যারাসুট নিয়ে নামা বুঝি এর চেয়েও অনেক সোজা। কিন্তু সে অবস্থা কতক্ষণই বা? কয়েক পলকের মধ্যে নিচের খরস্রোতা নদীর জলে সরোজের দেহ ডুবে গেল। স্তব্ধ রাত্রির বুকে পাহাড়ের মাথায় ঝুপ করে একটা শব্দ হলো শুধু, আর কিছু নয়। জঙ্গলিরা তখন ডাক্তার ও বিনয়বাবুকে ধরে ফেলেছে। দেখতে দেখতে তাদের হাতের মশাল আবার জ্বলে উঠল। অতটা উঁচু হতে জলের উপর পড়বার অভ্যাস কোনোদিন তো নেই। সরোজের তলপেটে জলের জোর আঘাত লাগলো।
কি হলো ভালো করে বুঝবার আগেই সরোজের দেহটা জলের নিচে তলিয়ে গেল। খানিকক্ষণ পরে স্রোতের টানে যখন সে ভেসে উঠল, তখন সরোজের সংজ্ঞা নেই। স্রোতের টানে অচেতন দেহটা মরার মতন ভেসে চলল। জলের বুকে ভাসতে ভাসতে আর ঠান্ডা হাওয়ার ঝাপটা লেগে অল্প অল্প করে সরোজের চেতনা ফিরে এলো। ভালো করে নিজের অবস্থাটা মনে করতে খানিকক্ষণ সময় লাগলো তার। উপুর হয়ে সাঁতার কাটতে গিয়ে দেখে পেট ব্যথায় টনটন করে উঠছে, ভালো করে পা ছুটতে পারছে না। কাজেই আবার ঘুরে পড়ে চিত হয়ে সে সাঁতার কাটতে লাগলো। এবার অনেকটা সহজ বলেই মনে হলো। আধ ঘন্টা সাঁতার কেটে সরোজ তীরে এসে পৌঁছল। উঠতে গিয়ে দেখে দাঁড়াতে পারছে না, উঠে আসতে বেশ কষ্ট হলো। জামা ও গেঞ্জি খুলে পকেট থেকে রুমাল বের করে গায়ের জলটা মুছল। এইবার তার মনে হলো শীত করছে, জ্বর এলো হয়তো। দেখতে দেখতে সরোজের কাঁপুনি আরো বেড়ে গেল। সেইখানেই সে শুয়ে পড়ল। চমৎকার নরম বিছানা, খালি পড়ে পড়ে ঘুমোতে ইচ্ছা করে। কিন্তু এমন ঘর, সে কি স্বপ্ন দেখছে? না, স্বপ্ন তো নয়, এ তো সত্যি। তবে এসে কোথায় এসে পড়ল? সরোজ উঠে বসতে গেল, পারল না। সারা দেহে অসহ্য বেদনা, জ্বর হয়েছে। সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে একজন নাগা এসে ঢুকল। ভাঙা ভাঙা ভাষায় সে যা বলল, অসমীয়া ভাষা হলেও সরোজের বুঝতে বিশেষ কষ্ট হলো না। সে বলছে, কিছু খাবে? সরোজ বলল, না, বড় ব্যথা। সরোজ পাশ ফিরল। লোকটি সরোজের কপালে হাত দিয়ে দেখল, তারপর আপন মনে কি সব বকতে বকতে চলে গেল। প্রায় আধ ঘন্টা পরে কতগুলি গাছের পাতা নিয়ে লোকটি আবার ফিরে এলো। বলল, এগুলো খাও, জ্বর ছেড়ে যাবে। সরোজ একবার ভেবে নিলে এগুলো খাওয়া ঠিক হবে কিনা, কিন্তু লোকটি জঙ্গলি হলেও তার সঙ্গে সে তো বন্ধুভাবেই চলেছে, খেলে ক্ষতি কি? আর অসমীয়া জ্বরের ওষুধ অসমীয়াদের ভালো মতোই জানা থাকা উচিত। সরোজ পাতাগুলি একে একে চিবিয়ে খেলে। তার খাওয়া শেষ হলে লোকটি একটি মাটির পাত্রে দুধ নিয়ে এলো। দুধটুকু পান করেই সরোজের মনে হলো যেন এবার একটু ঘুমিয়ে নিলে ভালো হয়। সরোজ চোখ বুজল। সেই দিনই সরোজের জ্বর ছাড়ল। অবসন্ন দেহে কাজ করবার মতন সবলতা ফিরে আসতে আরো দিন তিনেক সময় লাগল। সেই ফাঁকে এইসব জঙ্গলিদের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেছে। জঙ্গলি সর্দার বলল, জমুদের ওপর আমাদের অভিযোগ তো বড় কম নয়। বেটারা সাক্ষাৎ শয়তান। ওই যে মেয়েটির কথা বলছেন বাবু, ও আমারই মেয়ে। বেটারা সেদিন আমাদের গা লুট করে ওকে ধরে নিয়ে গেছে। চোখ টোক সব মিছে কথা। কানা ছেলের কি আর চোখ হয়? ওরা সব ভল্লুকের মুখে যাবে বাবু। ভল্লুকের মুখে যাবে? হ্যাঁ, ওরা জকের পূজা করে। ভল্লুক সে দেবতার বাহন। দেবতারা তো কিছু আহার করে না, তাই অনেকগুলো ভল্লুক পোষা আছে। দেবতার ভোগ সেই বাহনকেই খাওয়ানো হয়। আপনারা তো বাবু হাওয়াই পাখির পেটের মধ্যে বসে আকাশে ওড়েন, দেখেছি। তা আমার মেয়েকে বাঁচান না হুজুর। আপনার বন্ধুদের তো বাঁচাবেনি, আমার মেয়েটা কেন বাঁচায় হুজুর? আমি শুধু আমি কেন, আমরা সব আপনার কেনা চাকর হয়ে থাকবো। সরোজ হাসল, বলল, কেনা চাকরের তো আমার দরকার নেই। এখন কোন রকমের সাহায্য করতে পারো যাতে আমি ওই কামরূপ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারি? আমি একা তো আর কিছু করতে পারবো না, লোকজন তো চাই, গুলি গোলা বারুদ অস্ত্রশস্ত্র। নিশ্চয়ই বাবু, আমার 10 দাঁড়ি ছিপে আপনাকে কামরূপ পৌঁছে দিয়ে সেখানে আমার লোক অপেক্ষা করবে। ওই ছিপ নৌকোই আবার আপনাদের নিয়ে আসবে। বেশ, তাহলে কালই আমি যাব। পরদিন নৌকো প্রস্তুত হলো সরোজকে নিয়ে যাবার জন্য। আবাং সর্দার নদীর তীরে এসে সরোজকে বিদায় দিয়ে গেল। বলল, আপনি এখন ভরসা বাবু। এমন জিনিস আনবেন যাতে ওই জম্মুদের গা শুদ্ধ উজাড় হয়ে যায়, সব যেন খতম হয়। আচ্ছা ঠিক আছে, চলি। সরোজ হেসে নৌকায় উঠে বসল। কলকাতার পুলিশ মহলে হইচই পড়ে গেছে। কলিকাতার বিখ্যাত চোখের ডাক্তার অজয় চৌধুরী ও তার দুজন সঙ্গী কামরূপে উমানন্দ ভৈরব দেখতে গিয়ে নিরুদ্দেশ হয়ে গেছেন। লোক তিনটি ঘূর্ণির জলে ডুবে গেলেই সকল লেঠা চুকে যেত, পুলিশও পরিশ্রম হতে বেঁচে যেত। কিন্তু আসামের কোনো এক বনরক্ষক সাহেব সেদিন নৌকা করে সান্ধ্য ভ্রমণ করতে করতে নদীর জলে একটা শিশি ভেসে যেতে দেখে উঠিয়ে নিয়ে
তার মধ্যে একখানি চিঠি পেয়েছেন। সেই চিঠিখানিতে নিরুদ্দিষ্ট লোক 3 জনের সন্ধান আছে বলে জানা যায়। জঙ্গলিরা তাদের ধরে নিয়ে গেছে বলেই প্রকাশ। পুলিশ তাদের উদ্ধার করার জন্য তৈরি হচ্ছে। খবরের কাগজে খবর পেয়েই কলিকাতা পুলিশের অনুমতিপত্র নিয়ে ডেভিড ও সনি কামাখ্যায় রওনা হল। অসমীয়া পুলিশেরা তো প্রথমে হেসেই উড়িয়ে দিল। যে বাঙালি 1 ঘন্টা পাহাড়ের উপর চড়াই উঠেই হাঁপিয়ে পড়ে, তারা যাবে কিনা আসামে জঙ্গলে জানা আছে? ডেভিড বলল, আমরা দুজনে ইংরেজ। পুলিশের কর্তারা হেসে বাঁচে না, বলল, ধুতি পাঞ্জাবি পরা ইংরেজ? আর ভালো ইংরেজি বলতে পারলে চেহারাখানা ফর্সা হলেই বুঝি ইংরেজ হয়। ডেভিড বুঝল এদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। বলল, বেশ, আমরা বাঙালি, তবে বাঙালিদের সাহস আছে কিনা দেখাবার জন্য আমরা শুধু দুজনেই জঙ্গলের মধ্যে যাব। আপনাদের সাহায্যের দরকার নেই, শুধু সেই চিঠিখানা একবার দেখতে চাই, আর বন্দুক, গুলি, বারুদ আর যা যা দরকার সব আমরা এনেছি। কিন্তু বন্দুক, গুলি, বারুদ তো আপনাদেরকে ছাড়বো না। আপনারা যে অ্যানার্কিস্ট নন তার প্রমাণ। প্রমাণ? এই দেখুন, কলকাতার পুলিশ কমিশনারের চিঠি। চিঠিখানা বের করে পুলিশ সুপারিনটেন্ডেন্টের হাতে দিতেই তিনি সাগ্রহে পড়ে ফেললেন। তারপর বললেন, আগে এই কথা বলতে হয়। আপনারা যে পুলিশের লোক তা তো জানতুম না। তা লোকজন যা দরকার আপনি নিয়ে যান। লোকজন একজনও দরকার নেই। আপনি আমাদের বাঙালি বলে খুব অবজ্ঞা করেছিলেন না, তাই আমি দেখিয়ে দেব যে বাঙালির কত সাহস। আমরা এই দুজন গিয়ে 3 জনকে ঠিক উদ্ধার করে আনবো। কিন্তু আপনারা তো বাঙালি নন, চিঠিতে দেখলুম। হ্যাঁ, আমরা দুজনে ইংরেজ, তবে ইংরেজ হলেই খুব সাহসী হবে এমন তো কোনো কথা নেই। আমাদের যে 2 জন বন্ধুকে জঙ্গলিরা ধরে নিয়ে গেছে তারা আমাদের চেয়ে অনেক বেশি সাহসী, বুঝলেন? আর আপনি তো একটু আগেই বললেন, ফর্সা চেহারা আর ভালো ইংরেজি বললেই সাহেব হওয়া যায় না। আপনি আমাদের বাঙালি বলেই জানবেন। পুলিশ সুপারিনটেন্ডেন্ট অনেকক্ষণ কথা বলতে পারলেন না। অন্য কেউ হলে গলা টিপে থানা থেকে বের করেই দিতেন, কিন্তু এই যে ধুতি চাদর পরা সাহেব, তার উপর পুলিশ কমিশনারের পরিচয়পত্র রয়েছে, কাজে তিনি চুপ করেই থাকলেন। পরদিন সকালে ডেভিড আর সনি গোটা 4 প্যাকিং বাক্স মুটের মাথায় চাপিয়ে, কাঁধে বন্দুক নিয়ে, কোমরে ছোরা ও রিভলভার ঝুলিয়ে বেরিয়ে পড়ল। এদিকে সরোজ ফিরছিল। জঙ্গলিদের ছিপ চালাবার কৌশল চমৎকার। দ্রুত গতিতে ছিপখানি এগিয়ে চলেছে, একটু দুলছে না, ঢেউ ঠেলে তীরের মতন চলছে। দেখে সরোজের মনে হলো, বাজ খেলার প্রতিযোগিতা করলে অতি সহজেই এরা প্রথম হতে পারে। যাক, পথ বড় কম নয়, ঘুরে ফিরে যেতে প্রায় 1.5 দিন লাগে। প্রথম দিনটা সরোজের মন্দ কাটেনি। ছিপে উঠে বেশ আনন্দ পাওয়া যায়। দুপাশে পাহাড় আর জঙ্গলকে পিছনে ঠেলে সামনে এগিয়ে যেতেই ভালোই লাগে। কিন্তু সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে উঠলেই দৃষ্টি আর বেশি দূর চলে না, মনটাও ভারী হয়ে ওঠে। ডাক্তার ও বিনয়বাবুকে নিয়ে জঙ্গলিরা এখন কি করছে সেই দুর্ভাবনায় জাগে। চাঁদ উঠল। নদীর জলে ঢেউয়ের তালে তালে, গাছের পাতায়, পাহাড়ের মাথায়, মেঘের কোলে চাঁদের আলো নেচে চলে। সরোজের কিন্তু তা ভালো লাগে না। তার চোখের সামনে ভেসে ওঠে কঠিন পাহাড়ের অন্ধকার গুহার মধ্যে 2খানি পরিচিত মুখ। আহার না পেয়ে, জল না পেয়ে সে মুখে ব্যথা ফুটে উঠেছে। তারা শুধু প্রতীক্ষায় কান পেতে আছে, কখন বাহিরে পাহাড়ের বুকে সরোজের বন্দুকের কর্কশ শব্দ শোনা যাবে। ভাবতে ভাবতে সরোজ চঞ্চল হয়ে ওঠে। তখনই একটা কিছু করে ফেলতে ইচ্ছে করে। আবার ধীরে ধীরে নদীর ঠান্ডা বাতাস লেগে তার মাথা ঠান্ডা হয়ে আসে, ঘুম পায়। চোখ বুজে একবার শুয়ে পড়বার চেষ্টা করে, কিন্তু সরু ছিপে শোবার জায়গা কোথায়? নড়তে চড়তেই ছিপ দুলে ওঠে। মাঝি হাঁকে, হুঁশিয়ার। সরোজ ঠিক হয়ে বসল। মাঝি জিজ্ঞাসা করল, এই গিয়ে ঘুমাবেন বাবু? তীরে নৌকা লাগাবো? বন্ধুরা পাহাড়ি গুহার মাঝে অন্ধকারে পড়ে আছে, এখন তার ঘুমাবার অবসর কোথায়? সরোজ বলল, না, ঘুমাবো না, চলো। কিন্তু বিপদ যখন আসে একা আসে না। সরোজ আহার নিদ্রা ছেড়ে অত তাড়াতাড়ি করলে কি হবে? বেশি দূর যেতে না যেতেই আবার নূতন বিপদ দেখা দিল। নদীর তীর দিয়ে একদল হাতি যাচ্ছিল। একটা বাচ্চা হাতি বোধহয় খেলা করতে করতে জলে গিয়ে পড়েছিল। সুবিধা বুঝে একটা কুমির তাকে টেনে নিয়ে গেল। কোনো রকমে নিজেকে রক্ষা করতে না পেরে বাচ্চা হাতিটা প্রাণপণে চিৎকার করতে লাগলো।
দলের বড় বড় হাতিগুলির মধ্যে সাড়া পড়ে গেল। দল শুদ্ধ সব জলে গিয়ে নামল সেই বাচ্চাটিকে রক্ষা করার জন্য। সমস্ত জল তোলপাড় হয়ে উঠল। বাচ্চাটিকে তার আগেই কুমির জলের অনেক নিচে টেনে নিয়ে গেছে। হাতির দল বাচ্চাটিকে খুঁজে হয়রান হয়ে রাগে গর্জে সারা নদীর জল তোলপাড় করে তুলল। শেষে সরোজদের ছিপ নৌকাখানি চোখে পড়তেই যত অনিষ্টের মূল ওই নৌকাখানি মনে করে কয়েকটি হাতি সেই দিকে সাঁতরে গিয়ে সুরে করে নৌকাখানি উল্টে দিল। তারপর লোকগুলি জলে পড়ে আত্মরক্ষা করার চেষ্টা করছে দেখে সুরে জড়িয়ে তাদের এদিকে ওদিকে ছুটতে লাগলো, সাঁতারুরা যেমন করে ওয়াটার পোলো খেলে। সরোজের তন্দ্রা ছুটে গেল। ঘটনাটা বুঝে নিতে বেশিক্ষণ লাগলো না। অন্ধকারে যে কোনো রকমেই হোক হাতির চোখকে ফাঁকি দিয়ে একেবারে ওপারে গিয়ে উঠবার জন্য ব্যস্ত হয়ে উঠল সে। কিন্তু যেখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। সরোজ ডুব সাঁতারে নদী পার হচ্ছিল, কিন্তু একেবারে তো আর ডুবে থাকা চলে না, নিঃশ্বাস ফেলা চাইতো। সরোজ নিঃশ্বাস ফেলার জন্য ভেসে উঠল আর পড়ল একটা হাতি সুরের ডগায়। আর যায় কোথা, হাতিটা তাকে সুরে জড়িয়ে ছুঁড়ে দিল। সরোজ গিয়ে পড়ল আরেকটা হাতির সামনে, সেও ছুঁড়ে দিল। ঝটপট করে নাকে মুখে জল ঢুকে ডুবে ভেসে আঘাত লেগে কি যে হলো সরোজ তার কিছুই বুঝতে পারল না, চোখ চাইতে পারল না। তার মাথার মধ্যে কি যেন একটা ঘটে গেল। শুধু মনে হতে লাগলো একটাই কথা, মৃত্যু। যে মরণকে এতদিন দুর্জয় সাহস বুদ্ধি ও সাবধানতায় ফাঁকি দিয়ে আসছে, সেই মরণ আজ তাকে গ্রেপ্তার করেছে। জীবনের ওপারে অন্ধকারে এখনই তাকে টেনে নিয়ে যাবে মৃত্যু আর অন্ধকার।